এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মিসেস আয়না স্বামীকে ইগনোর করলেন, কিন্তু বসকে কিভাবে ইগনোর করবেন? জলদি আসুন, আই এম ওয়েটিং ফর ইউ। 3টার দিকে সবাই এসে উপস্থিত হলো। আয়না সবার পরে আসলো। তখন ওর মাথায় কাপড় দেয়া। তো সবার ফাইল চেক করছিল। আয়নার বেলায় সে নিজ থেকে বলল, স্যার এক জায়গায় ভুল হয়েছে। সমুদ্র যেন এমন কিছুই শুনতে চায়। সে বলে ওঠে, মিস আয়না, আপনি প্লিজ এরপর থেকে জাস্ট বলবেন কোনগুলি ঠিক করেছেন, আমি বুঝে নিব বাকিগুলোতে ভুল আছে, সংশোধন প্রয়োজন। সজল ভাই সহ টুম্পা আপু হাসলো। এরপর সজল ভাই বলল, আয়না তো জুনিয়র, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। বোঝাই যাচ্ছে আয়না বেশ ক্ষেপে গেছে। টুপ করে ওর মাথা থেকে ওড়না পড়ে যায়। সমুদ্রের মন চাইলো এক্ষুনি গিয়ে তার মাথায় আলতো করে ওড়না জড়িয়ে দিয়ে আসতে। সমুদ্র যেদিন প্রথম এই প্রোগ্রামটার জন্য আয়নার সিভি পায়, ওর সেমিস্টার ছিল 2:2। দেখা মাত্র রিজেক্ট করে দেয়, কারণ সে ফ্রেশ গ্রাজুয়েট আর 4th ইয়ারের স্টুডেন্ট নিতে চাচ্ছিল। কানাডিয়ান এক কোম্পানির স্পন্সরশিপে তারা এই ইন্টার্ন পার্ট টাইম প্রোগ্রামের ব্যবস্থা করেছে। অল্প বেতন, লিমিটেড আওয়ার বেসড জব, 6 মাস ট্রেনিং সহ কাজ করবে, একটা সার্টিফিকেটও পাবে। কিন্তু ইসরাক রহমানের স্পেশাল রেফারেন্সে আয়না এই প্রোগ্রামে সিলেক্টেড হয়। সমুদ্র তখনও জানতো না আয়নাই সেই মেয়ে। এখন বুঝে আয়না আসলে বৌমা কোটায় এই অফিসে আছে। না, মেয়েটা মেধাবী, ঢাবিতে সিএসসি পড়ে, বেশ ব্রিলিয়ান্ট। নোট: ঢাবি ক বিভাগ তথা বিজ্ঞান বিভাগে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে। তথ্যটি অনেকের অজানা, তাই বিশেষভাবে জানানো হলো। ধন্যবাদ। সমুদ্রের ধ্যান ভাঙলো আয়নার ডাকে। আয়না কঠিন গলায় বলে, স্যার আমাকে 20 মিনিট দিন, আমি কারেকশন করে নিচ্ছি। সমুদ্র বলে, আপনি বসুন, আমি দেখছি। আর সজল ভাই, বাকিদের কাজ ঠিক আছে, আপনারা যেতে পারেন। আজকে কফি খান, রিফ্রেশন। সবাই মনের আনন্দে বের হলো ওদের অনুসরণ করে। আয়নাও বের হতে গেল। সমুদ্র এক প্রকার ধর পুড়িয়ে উঠে বলল, আরে আরে, তুমি কেন যাচ্ছ? চুপচাপ বসো বলছি। আয়নার সঙ্গে সঙ্গে বসে পড়ে। সমুদ্র টুম্পাকে উদ্দেশ্য করে বলে, আপু 2 কাপ কফির অর্ডার দিয়ে দিতে পারবেন? আর আয়নাও আমার সঙ্গে 5টার দিকে মিটিংয়ে অ্যাটেন্ড করবে। ওকে স্যার। টুম্পা আপু যাওয়ার আগে আয়নার দিকে সুন্দর করে হেসে চলে যায়। আয়না একা কেবিনে রয়ে যায়। ও মন খারাপ করে বলে, ইচ্ছে করে আমাকে আটকে রাখছেন তাই না? সমুদ্র বলল, আমার সঙ্গে থাকতে ভালো লাগছে না? সমুদ্র উঠে দাঁড়িয়ে তার দিকে হাঁটে ধরে। সে বেশ খাপড়ে যায়। লোকটার মতিগতির ঠিক নেই, কিছু যদি করে। কিন্তু সমুদ্র তাকে ক্রস করে হেঁটে যাওয়ার সময় মাথার ওড়নাটা আলতো করে তুলে নেয়। সে নড়েচড়ে ওনার যাওয়ার পানে তাকায়। উনি বাথরুমে ঢুকলো। আয়না ভেবেই কুল পাচ্ছে না কেন সমুদ্র অফিসের সবাইকে তাদের বিয়ের কথা হাইড করলো। আয়না বিয়ের পরের দিন বাবার মুখে শুনেছে যে তাদের বিয়ের খবর অফিসে এখনো কেউ জানে না। তখন থেকে সমুদ্রের উপর একটা চাপা অভিমান কাজ করছে। তাকে সবার সামনে পরিচিত দিতে অসুবিধা কেন, তার দ্বিধা কেন? দরকারও নেই ওনার বউ হওয়ার পরিচয়ের। আয়নার নিজেরই শক্ত পরিচয় আছে। সে নিজে যখন ইঞ্জিনিয়ারিং, আর নতুন করে ওনার পরিচয় লাগবে না। ওই ডাক্তার কি পারবে তার মতো ইঞ্জিনিয়ারিং হতে? সমুদ্র কেন জানি কফি খেলো না। আয়নাও সেজন্য আর কফি মুখে নিল না। তারা 2 জন মিটিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। আজ ড্রাইভার সঙ্গে আছে। পেছনের সিটে বসেছে 2 জন। সমুদ্র হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে। আয়নার তা দেখে ভারী মায়া হলো। সে শুধালো, আপনার মাথা ব্যথা করছে? সমুদ্র চোখ বন্ধ রেখেই জবাব দেয়, না, রাতে ঘুম হয়নি। কেন? বউ ছিল না সেজন্য। বিয়ের পর বউ না থাকলে ছেলেদের রাতে ছাড়া ঘুম হয়? আয়নার কি যে মেজাজ খারাপ হলো। বেটা বিয়ে করেই বাসায় যাওয়ার জন্য অস্থির হচ্ছিলি, তার উপর 2 রাতই হলো কেবল। এতেই উনি বউ বিবাহ বিশেষজ্ঞ হয়ে গেল। সে আরো বাজিয়ে দেখতে চাইলো, বলে ওঠে, তাহলে বউ থাকলে ভালো ঘুম হয়? সমুদ্র এবার চোখ খুলে হেলান দেয়া থেকে উঠে পিঠ সোজা করে বসতে বসতে বলল, দূর, কি যে বলেন না মিস আয়না, বউ সঙ্গে থাকলে তো আরো ঘুমই হয় না, রাত জাগা লাগে। বাক্য দুটো শোনা মাত্র আয়নার টসটসে গাল দুটোই রক্তিম আভা ফুটে উঠল। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে মনে মনে ভাবে, এই লোক কোনোদিন শুধরাবে বলে মনে হয় না। 2 দিন ইতিমধ্যে অতিক্রম হয়ে গেল। সমুদ্র সেদিন লাঞ্চ ব্রেকের পর গুরুত্বপূর্ণ মিটিংয়ে বিজি ছিল। তখন সোয়া 3টা বাজে। আজকে আয়নার অফিসে আসার কথা ছিল না।
এই 2 দিনের মধ্যে তাদের ফোনেও কোনো কথাবার্তা হয়নি। কোথায় জানি একটা পুরো দেওয়ালে হানা দিচ্ছে তাদের সম্পর্কে। মিটিংয়ের মাঝে আয়নার নাম্বার থেকে কল আসে। সমুদ্র মনে মনে ভীষণ শান্তি পায়। মেল ইগো স্যাটিসফাই হয় তার। সে ফোনটা ধরল না, আর কল আসলোও না। আরও 8 ঘন্টা মিটিং চলমান রইল। এরপর আলিয়ার নাম্বার থেকে কল আসে। সে ভ্রুকুচকে তাকায়। আলিয়ার তো কল দেওয়ার কথা না। আয়নার কিছু হলো না তো? সে দিকবেদিক ভুলে কল ধরলো ব্যস্ত মিটিংয়ের মাঝে। আলিয়া ওপাশ থেকে ভরাক্রান্ত গলায় পড়ল, ভাইয়া, একটা বিরাট বিপদ হয়ে গেছে। আপা নাক ফোড়ালো, এরপর নাক ফুল পড়তে গিয়ে রক্তাক্ত হয়ে গেল। নাক ফুলে গেছে। আপার ভীষণ ব্যথা হচ্ছে। ব্যথায় আপা কান্না করে বাসা উল্টায় ফেলছে। আপনি এসে একটু আপার ব্যথা কমিয়ে দিন। সমুদ্র আলিয়ার কথায় কি বুঝলো কে জানে। সে প্রান্ত থেকে বলে, নাকে ফুল পড়েছে কেন? তোমার আপা নাকে গোলাপ ফুল পড়লো নাকি? গোলাপ ফুল কেন পড়বে? নাক ফুল ভাইয়া, নাক ফুল। কান ফোঁটা করলে যেমন কানের দুল পড়ে, তেমনি নাক ফোড়ালে নাক ফুল পড়ে। সমুদ্র এবার বুঝলো। সে বলে ওঠে, নাক ফুলে গেছে? পেইন খুব হচ্ছে? আচ্ছা আমি আসছি, একটু ওয়েট করো। সমুদ্রের একদম খেয়াল ছিল না সে মিটিং রুমে বসে আছে। আয়না ব্যথা পেয়েছে শুনে অতি উত্তেজনায় জোরে কথা বলেছিল। আস্তে বলার কথা মনে ছিল না। তাদের মধ্যে রুমে উপস্থিত থাকা একজন মহিলা বলে ওঠে, নাক ফোড়াতে গিয়ে ব্যথা হয় অনেক। তা কে নাক ফোড়ালো মিস্টার সাদবিন? কার জন্য তো ব্যাকুলতা? প্রেমিকা সে? সমুদ্র ভেবে পায় না কি জবাব দিবে ওনাকে। অফিসে তো বিবাহের বিষয়টি গোপন রেখেছে। পরক্ষণে বিজ্ঞানের একটা অদ্ভুত মজার থিওরি খেয়াল আসে। তা হলো সকল খারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। বিজ্ঞানের সঙ্গে সে রিলেট করলো সকল বউই প্রেমিকা, কিন্তু সকল প্রেমিকা বউ নয়। তাহলে যুক্তি অনুযায়ী আয়না তো তার এক ধরনের প্রেমিকায়, বউ প্রেমিকা। সে প্রফুল্ল চিত্তে উত্তর দিল, ইয়েস। সমুদ্র যখন আয়নাদের বাসার বেল বাজাচ্ছিল তখন সঙ্গে সঙ্গে আলিয়া গেট খুলে দিল। আলিয়া চেহারায় দুঃখী দুঃখী ভাব। সমুদ্র ভেতরে প্রবেশ করে প্রথমে যে কথাটা বলল তা হলো, তোমার আপা কোথায়? আপা শুয়ে শুয়ে কান্না করছিল ব্যথায়। এজন্য এক প্রকার লুকিয়ে আপনাকে কল দিলাম। লুকিয়ে কেন? আপা মানা করেছে, বলল আপনার আশা লাগবে না, ব্যস্ত মানুষ আপনি। সমুদ্র বিরক্তিতে চবর্ণ উচ্চারণ করে। একে 2 দিন ধরে ফোনে কথা হয় না। হোয়াটসঅ্যাপে একবার মেসেজে রিপ্লাই দিয়েছে, এরপর উঠাও তিনি। এখন ম্যাডাম বাকি সব কিছু তাকে না জানিয়ে আগ বাড়িয়ে একাকার সব করে নিতে চাচ্ছে। সে আয়নার রুমের দিকে পা পারল। একবার ভাবলো নক করে ঢুকবে ভদ্রতা সূচক, কিন্তু পরে ভাবলো মোটেও না। যে অবস্থায় থাকুক তার কাছে ম্যাটার করে না। সমুদ্র বিনা নক করে দরজা খুলে ঢুকে পড়ে। আয়না তখন বিছানায় শুয়ে কাতরাচ্ছিল, চোখ ভেজা। সমুদ্রকে দেখা মাত্র পিলে চমকে ওঠে। নিশ্চয়ই তাকে এবেলায় আশা করেনি। আয়না উঠে বসলো। সমুদ্র বলে ওঠে, হুট করে বিনা নোটিশে নাক ফোড়াতে গেলে কেন? আয়না মুখ ঘুরিয়ে নিয়ে বলল, দাদি বলল। বাক্যটা শেষ না করেই চুপ বনে যায়। সমুদ্র তাগিদ দিয়ে বলে, বাক্য অসম্পূর্ণ রাখলে কেন? কি বলেছেন উনি? আয়না মুখ ফুলিয়ে বলে ওঠে, নাকফুল পড়লে স্বামীর নাকি মঙ্গল হয়। তাই ভাবলে আমার একটু কল্যাণ হোক। এই বাড়তি মঙ্গলটুকু করে খুব উপকার করলে। আয়না ফের মুখ ঘুরিয়ে নিতে চাইলে সমুদ্র তার থুতনি ধরে মুখ তার দিকে সোজাসুজি এনে থমকালো। বেশ মনোযোগ দিয়ে আয়নার নাকের ফুল দেখলো। চকচক করছে, কিন্তু পাশ দিয়ে রক্ত জমাট বেঁধে গেছে। ও চোখে জল দেখে রাগ উঠল। আগ বাড়িয়ে নিজেকে ব্যথা দেওয়ার দরকার কি ছিল? সে নাকের যে পাশটায় নাক ফুল পড়া সেদিকটা বেশ জোরেই মুখ গোল করে ফু দিল। তারপর একটু সরে সে পেটে বসে পড়ল। নাকের কাজ নিঃশ্বাস নেওয়া। তুমি আগ বাড়ায় এতে নাকফুল পড়তে গেলে ঝামেলা বাড়ল তো। আয়নার ওই সময় আরেকটা বার সমুদ্রের উপর ভীষণ অভিমান জন্মালো। সে এত কষ্ট করে ওনার জন্য নাক পোড়ানোর ব্যথা সহ্য করলো, আর উনি এসেই বলে ঝামেলা বাড়ালো। সমুদ্র তার চোখের পানে তাকিয়ে শুধালো, আমার জন্য এতটা কষ্ট করলে? না, আমার এমনিতেই ইচ্ছা ছিল। নাকফুল পড়লে বেশি মানায় আমাকে। সমুদ্র এক পলক তাকে অবকলন করে বলে, তোমার নাক তো বোচা, শুধু শুধু ছোট নাকে ফুল দেওয়ার দরকার ছিল। আগে কেন ফোড়াওনি তবে? বিয়ের 3 দিন পর? হোয়াই? আয়না উত্তর দিল না। ব্যথা করছে? না। সমুদ্র পকেট থেকে মেডিসিন বের করে, এরপর বলে, আসার পথে মেডিসিন নিয়ে এসেছি, ঔষধ খাও, ব্যথা কমতে থাকবে।
তাহলে ইনফেকশন হয়ে যাবে। লাগবে না, নো থ্যাঙ্কস। লাগবে কি না সেটা আমি বুঝবো। সমুদ্রের কণ্ঠে কেমন কঠোরতার হাফহাস মেলে। আয়না ধপ করে শুয়ে পড়ে বেডে। তখনই আয়নার দাদি আর হালিমা বুয়া আসলো। হালিমা বুয়া বলে ওঠে, জামাইবাবু, আপামনি কিন্তু সকাল থেকে কিচ্ছু মুখে দেয়নি, না খাওয়া একদম। সে কি খাইনি কেন? সেটা তো আমি কইতে পারি না। সমুদ্র আয়নার পানে তাকালো, এরপর বলে ওঠে, খাবার প্লেটে তুলেন, এখন খাবে। আয়না দাদির মুখে দুশ্চিন্তার ছাপ। সে বলে ওঠে, আয় বুবু, এটা কি হয়ে গেল? উজুকে নাক ফুরানো ঠিক হলো না, নাকের ব্যথায় মেয়েটা খেতে পারছে না। হালিমা বুয়া খাবার আনলেও আয়না খেতে চাচ্ছে না। সমুদ্র প্রশ্ন করে, না খাওয়ার রিজন কি? আয়না মনে মনে বলে, না খাওয়ার রিজন হচ্ছে অভিমান। কিন্তু আপনি তো রোবট মানব, ওসব আপনার ঘিলুতে স্টোরেজ করা নাই। 2 দিন ধরে দেখা নাই, সাক্ষাৎ নাই, এখন আসছে জিজ্ঞাসা করতে খাচ্ছ না কেন, যত সব। কিন্তু মুখে বলে, নাকে ব্যথা, সেজন্য খাবো না। নাক দিয়ে তো আর খাচ্ছ না, খাবে মুখ দিয়ে। নাকি মুখেও ব্যথা? আয়নার এত মেজাজ খারাপ হলো, তার মন চাইলো সমুদ্রের মাথার খাওয়াই প্লেটটা দিয়ে পাড়ি মারতে। তাও না পারলে ওই অভদ্রলোককেই নাক দিয়ে খাওয়াতে পারলে শান্তি পেত। সবার জোড়াজুড়িতে সে 2 লোকমা খেলো, এর বেশি মুখেই নিল না। না পারতে 7 দিনের কোচটার প্রথম ডোজের ওষুধ আয়নার হাতে দিল। আয়না ওষুধ খেয়ে ঘোষণা দিল সে ঘুমাবে। মূলত সমুদ্রকে ইগনোর করতে চাইল। সে ঘুমালে উনি নিশ্চয়ই চলে যাবে। আর যে ব্যস্ত মানুষ, নিশ্চয়ই একটু পর কোনো মিটিং আছে। একে একে সকলে রুম ত্যাগ করলো। তাদের দুজনকে একাকিত্ব সময় দিতে চাইল। সমুদ্র একই রুমে ওর সাথে থেকে যায়। সে বিছানায় এসে আয়নার পাশে শুয়ে পড়ে। আয়না ভেবেছিল সবাই চলে গেছে। সে তৎক্ষণাৎ চোখ খুলিয়ে প্রশ্ন করে, আপনি অন্য কাউকে ভুলেও আশা করো না। গেলেন না কেন? সমুদ্র বলে ওঠে, আমার মঙ্গল কামনা করতে গিয়ে তোমারই বেহাল দশা। তোমায় এই অবস্থায় রেখে যাওয়া মোটেও মানবিক হবে না। আফটার অল আমার জন্যই তো এমন দশা হলো। আয়না মনে মনে বলে, আপনি তো মানুষের জাতি না, বলেন মোটেও রোবট বিক হবে না। সে ঘুরে অন্যদিকে শুয়ে থাকে। সমুদ্র আয়নার এহেন কাণ্ডের কোনো উৎস খুঁজে পায় না। দীর্ঘ 6 বছর ইউষার সঙ্গে ইনভলভ ছিল সে। মেয়ের সঙ্গীর আচরণ পরিচিত তার। আগে কখনো এমন আজব আচরণ দেখেনি। আয়নাকে বুঝতে তার মাথায় জট পেকে যাচ্ছে। মেয়ের আচরণে বিশাল খাপলা আছে, সমীকরণ মিলানো যায় না। সমুদ্র ফোন হাতে নিয়ে টুম্পা আপুকে কল দিয়ে আয়নার সামনে কথা বলতে থাকে। সে বলল, আপু আজ অফিসের যাবতীয় কাজ আপনি দেখেন, কাল থেকে আমি আবার শুরু করব। না পারলে রেখে দেন, পোস্টপন করে রাখেন। আয়না উপাস থেকে সবটাই শুনল। ওনার আবার কি হলো, এত দরদ উতলাচ্ছে কেন? তবে সে প্রতিক্রিয়া দেখায় না, খামোশ থাকে। সমুদ্র উঠে বারান্দায় যায়। তারপর একটু পর এসে পড়ল, আধা ঘন্টার বেশি হলো। ব্যথা কমেছে? আয়নার চোখ খোলা। সে শুয়ে আছে কিন্তু জবাব দিল না। এতে সমুদ্রের কি যে রাগ উঠল, নিজেকে সে দমাতে পারল না। সোজা গিয়ে আয়নার ডান বাহু চেপে ধরে ওকে এক প্রকার হ্যাঁচকা টান দিয়ে উঠে বসালো। তারপর বলল, সমস্যা কি তোমার? এমন কেন করছো? কেমন করছি? সমুদ্রের এতে যেন রাগ চক্রবৃদ্ধি হারিয়ে পারল। সে আরও শক্ত করে ওর বাহু চেপে ধরে বলল, মজা নিচ্ছ, তাও আবার আমার সঙ্গে? হয় না? সমস্যা কি তোমার? এত আজব ব্যবহার করো কেন? হোয়াটস রং উইথ ইউ? আয়না তখন সমুদ্রের কথা শোনার চেয়ে অন্য হাত দিয়ে বাঁধন খোলায় বেশি গুরুত্ব দিল। কোনো মেয়ের থেকে ইগনোর কিংবা কিঞ্চিত অপমান কেন যেন সমুদ্রের আগে থেকেই একদম অপছন্দ না। কিন্তু আয়না একের পর এক আঘাত হানছে। সে তখনও ব্যস্ত সমুদ্রের হাত তার বাহু থেকে সরাতে। প্রশ্নের উত্তর দেওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই তার। তবে সে সফল হলো না। ঠিক যেমন করে কোনো পিপিলিকা কাঠের শক্ত খণ্ড সরাবার বৃথা চেষ্টা করে, সমুদ্র গমগমে গলায় বলল, আমি ধরেছি জন্য এমন ছটফটানি? অন্য কারো স্পর্শ পেলে শান্ত থাকতে? সমুদ্রে করা প্রশ্নে যেন তীরের মতো ছুটে এসে খণ্ড দ্বিখণ্ড করে আয়নার কোমল মানে। বড্ড দৈত্যাকার আকৃতির রাগ এসে পাখা ঝাপটায়। সমুদ্র তার কোমরে অন্য হাত রেখে শক্ত করে পেঁচিয়ে ধরে বলে, ইগনোর করো? কোন সাহসে? আয়না যেন তখন ফ্রিজড হয়ে যায়। ওনার এত কাছে আসার সে ধাতস্থ হতে সময় দেয়। সব এলোমেলো লাগলো।
মাথা ঝিম ধরে আসে। আয়নাকে চুপ থাকতে দেখে সমুদ্র বলে, আমি কিন্তু তাহলে চলে যাব। সঙ্গে সঙ্গে আয়না নড়ে চড়ে উঠল। এরপর বলে, না। কেন? কথাও বলবে না, আবার যেতেও দিবে না? মেয়ে মানুষ সামলানো বড় মুশকিল দেখছি। এত মুড সুইং কেন? আয়না সরে আসতে চাইলে সে আরও নিবিড়ভাবে তাকে খুব কাছাকাছি আবদ্ধ করে বলে, কাছেও ভিড়তে দাও না, দূরেও না। যাব কোন দিকে? আয়না বিরক্ত হয়ে বলে, উফ প্লিজ ছাড়েন। কি ছাড়বো? আয়না তার এহেন প্রশ্নে বোকা বনে যায়। সে আমতা আমতা করে বলে, হাত। জাস্ট হাত ধরাতেই এত রিয়েক্ট করছো? আরও কিছু ধরলে যে কি শুরু করে দিবে। প্লিজ চুপ। আয়না তার কানে অন্য হাতটা চেপে ধরে যেন সমুদ্রের বলা অভদ্র কথা শোনা না লাগে। সমুদ্র তাকে ছেড়ে দিয়ে বলে, আচ্ছা, আর জ্বালাবো না। সেদিন আকাশে মেঘলা ছিল বটে, অবশ্য অক্টোবরের বৃষ্টি বেশ উপভোগ্য সমুদ্রের কাছে। তখনও 8টাও বাজেনি। এরই মধ্যে আয়নার জ্বর এসে গেল। সমুদ্র বুঝল না ব্যথা কি বেশি ছিল যে জ্বর চলে আসবে। ওর কপালে হাত রাখতেই মৃদু কেঁপে ওঠে আয়না। এরপর চোখ মেলে ওর দিকে তাকিয়ে বলে, কেমন ডাক্তার আপনি? জ্বর ঠিক করে দেন জলদি, 2 মিনিটের মধ্যে। সমুদ্র তার কাছে বসে কপালে হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি অনেক লাকি। মানুষ ফ্যামিলি ডক্টর পায়, আর তুমি পেয়েছো পার্সোনাল ডক্টর। আয়নার চোখ বন্ধ ছিল। সে চোখ খুলে সমুদ্রের দিকে তাকায়। দুজনের দৃষ্টি একে অপরের দিকে। সমুদ্র বলে, কি খাবে তুমি? আয়না খানিক ভেবে পড়ল। কিটক্যাট। সমুদ্রের কপালের ভাঁজ প্রকার হয়। এরপর থেমে থেমে শুধায়, জ্বরের মধ্যেও চকলেট চাই? আয়না বাধ্য বালিকার মতো মাথা দুলিয়ে পড়ল, জ্বর হলে 2টা চর খেতে হয়, তাহলে জ্বর পালায় যায়। সেই দুটো কি কি? চকলেট আর ডাক্তার হওয়া সত্ত্বেও এত জরুরি তথ্য সমুদ্রের জানা ছিল না। সে বলে ওঠে, ইঞ্জিনিয়ার যখন বলেছে ঠিকই বলেছে। আমার কিটক্যাট দেন এবার। আপাতত দ্বিতীয় চটা দেই। বুঝি তখন জ্বরের ঘরে ভুলভাল বকছিল। সমুদ্রের কথায় বোধ হলো সে মাথা ঘুরিয়ে না ইঙ্গিত করে বলে, চকলেট আগে। সমুদ্রের উঠে দাঁড়িয়ে রুমের বাইরে গেল। রাত 8টায় শ্বশুর বাড়ি থেকে বের হবে বউয়ের জন্য চকলেট কিনতে। জীবনে এত থ্রিলিং কর্ম করেনি এর আগে। বাসা থেকে বের হওয়ার আগেই ফাদ সাহেবের সঙ্গে দেখা। তিনি জিজ্ঞেস করলেন, সমুদ্র কোথায়? যাও, আজ এখানে থাকবে কিন্তু তুমি। রাতে আয়োজন করা হচ্ছে, তাছাড়া আয়ুর শরীর ভালো না। সমুদ্র নিজে থেকেই আজ থাকতে চাচ্ছিল। ফাদ সাহেব বলায় তার জন্য সুবিধাই হলো। সে বলে, গাড়িতে একটা জরুরি ফাইল রেখে এসেছি, ওটাই আনতে যাচ্ছি। ফাইল নেওয়ার বাহানায় সে পকেটে করে 2টো বড় কিটক্যাট নিয়ে ফিরে আসে। আসার পথে ফাদ সাহেবের সঙ্গে পুনরায় দেখা। উনি আর একবার জিজ্ঞেস করলো, তোমার ফাইল কোথায় বাবা? সমুদ্র কি জবাবে বলবে? আজও কোনো ফাইল নেওয়ার কথাই না। সে তবুও বলে, প্রয়োজনীয়টা সঙ্গে আনিনি আঙ্কেল। ফাদ সাহেব ভ্রু কুচকে বলে, আঙ্কেল। সমুদ্র খানিকটা দমে যায়। শ্বশুরকে বাবা ডাকতে বেশ আনকমফোর্ট করছে সে। তিনি বলেন, বাবা বলে রাখবে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। হালিমা বুয়া স্যুপ এনে সমুদ্রকে দিল। সমুদ্রই স্যুপ বানাতে বলেছিল আয়নার জন্য। সে স্যুপ হাতে রুমে ঢোকে। তখনও আয়নার জ্বর ছিল। সমুদ্র এক প্রকার জোর করে স্যুপ মুখে তুলে নেয়। আয়না মাথা নাড়িয়ে বলে, খাবো না আমি। কেন? আমি রোবটের হাতে কিছু খাই না। রোবট কই পেলে? আপনি। সমুদ্র বহু কষ্টে রাগ সংবরণ করলো। পিউ তাকে বলেছিল রাগটা দমায় রাখতে, স্পেশালি ভাবির সামনে। ওর ধারণা ভাইয়ের রাগ দেখলে ভাবি ভুলেও শ্বশুরবাড়িতে পা মারাবে না। অসুস্থ ভেবে সে অনেক শান্ত গলায় বলে, স্যুপটা না খেলে চকলেটগুলো ফেলে দিব কিন্তু। আপনার কি মনে হয় আমি চকলেটের লোভ করি? তাহলে কি দ্বিতীয় চটার লোভ আছে? সে ভ্রু নাচিয়ে প্রশ্ন করে। আয়না দ্রুত স্যুপ খেয়ে নিয়ে বলে, প্লিজ অসভ্য কথা বলবেন না। আহা, বাণী ছুড়লে নিজে, সেটা মুখে বলাই আমি অসভ্য? আয়না বিছানায় শুয়ে পড়ে। জ্বর মনে হয় আরও বাড়ছে তার। সমুদ্র কিটক্যাটগুলো তার সামনে রেখে দিল। আয়না জ্বর গায়ে নিয়ে উঠে বসে চকলেট খুলল। সে আয়সী ভঙ্গিমায় চকলেট খেতে থাকে। এরপর আয়না চকলেট তার সামনে গিয়ে দিয়ে খাওয়ার অফার দিল। সমুদ্র শেষ কবে চকলেট খেয়েছে মনে পড়ে না। চকলেট বলে যে খাওয়ার কোনো জিনিস আছে মাঝে মাঝেই মনে থাকে না। কিন্তু আয়না অফার করায় সে না করলো না। ওর হাত থেকে চকলেট খাওয়ার বড় শখ জাগলো। ওর হাত থেকে চকলেট মুখে অল্প পুড়ে নেয় সে।
তারপর আজ সমুদ্র তার স্বভাবগত খোলস ভেঙে হঠাৎ নিয়ম ভঙ্গ করলো। সে খুব মোলায়েম ছোঁয়ার আয়নার বাম গালটায় নিজের ঠোঁট ছোঁয়ালো। আয়না চোখ মুখ খিচিয়ে বন্ধ করে। সমুদ্রের ঠোঁটে বেশ উত্তাপের আভাস মেলে। তার ঠোঁট যেন গরম হয়ে ওঠে। সে মিহি গলায় বলে, দেখো এবারে জ্বর দ্রুত সেরে যাবে। আয়না মাথা নাড়িয়ে না বোধক অর্থ প্রকাশ করলো। সমুদ্র প্রশ্ন করে, না। আয়নার তখন অনেক জ্বর, 101 ডিগ্রি পার হবে হয়তো। সেই সমুদ্রের গলা জড়িয়ে ধরে বলে, এমন হালকাতে হবে না। আমার সব ফ্রেন্ডদের বয়ফ্রেন্ড লিপ কিস করে আর আপনি হাজবেন্ড হয়ে হালকা চুমু দিলেন, এতে কিছু হবে না। সমুদ্র সবটা শুনল না। সে চোখ বড় বড় করে তাকায়। মেয়েটাকে যতটা ইনোসেন্ট বাচ্চা ভেবেছে মোটেও তা না, ভীষণ পাকনা সে। অবশ্য জ্বরে অনেকের মাথা আওলায়। আয়না তো স্বভাবতই তার চিরা। জ্বরে মাথায় বোধহয় মাথায় স্ক্রুল ঢেলা হয়ে গেছে। সমুদ্র বিজ্ঞ গলায় বলে, চুমুর আবার ওজন আছে যে হালকা ভারী হবে? এতেই যেন সমুদ্র বিপদের সাগরে পড়ে গেল। আয়না জ্বর গাড়ি নিয়ে বায়না ধরল সে ভারী চুমু খাবে। যে চুমু 150 কেজি ভারী, সেই কি তার চাই? এমন পাগলের পাল্লায় পড়তে হবে জানলে ভুলেও ওই বাক্য মুখে আনত না সে। কিন্তু আয়না এত পরিমাণ নাছোড়বান্দা দুষ্টু, সমুদ্রের কোনো কথাই শুনে না। রাতের ওষুধও নিবে না, বরং বাবাকে গিয়ে নাকি তার ব্যাপারে কমপ্লেন করবে। এমন বক্তব্য দিয়ে বেড থেকে আয়না উঠে বসতে চাইলে দ্রুত সে আয়নাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আয়নাকে একদম নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে। চিন্তা করতে লাগলো কিভাবেই পাগলকে শান্ত রাখবে। পরে বুদ্ধি আটলো। ওই নিজেকে কেমন শিয়ালের মতো ধুরন্ধর চালাক মনে হলো। ইঞ্জিনিয়ারিংকে ইঞ্জিনিয়ারিং ভাষায় সোজা করতে হবে, এছাড়া উপায় কোথায়? সে বলে ওঠে, শোনায় না, চুমু আসলে ওজনের মতো, বুঝলা? নিউটন এককে হিসেব নিকেশ করা হয়, আর ওজন তো পরিবর্তনশীল। আমি তোমাকে যেই কিসটা দিলাম ওটা পৃথিবীতে হালকা হলেও মঙ্গলে অভিকর্ষ ত্বরণের জন্য মান অনেক বেড়ে যাচ্ছে। সো আলটিমেটলি তোমাকে আমি ভারী চুমুই দিয়েছি। আয়না তখন ওর বুকের সঙ্গে লেপটে শুয়েছিল। ঘুমু ঘুমু সুরে বলে, সত্যি? ইয়েস। তারপর সমুদ্রের কি যেন হলো। সে আবারও খুব শক্ত করে প্রগাঢ়ভাবে আয়নার গালে ঠোঁট ছোঁয়ালো। আদৌ 150 কেজি ভারী চুমু কি সে জানে না, তবে নিজেও এমন কি চায় অন্তত ওয়ান ইন এ লাইফ টাইম। আয়নায় ওই সময় বড্ড ঝামেলা করছিল। নড়াচড়া অস্থিরতার সব মিলে একাকার। ওকে চুপটি করে শুয়ে রাখা মনে হচ্ছিল দুনিয়ার সবচেয়ে কঠিনতম কর্ম। নিশ্চয়ই জ্বরে কষ্ট হচ্ছে। সমুদ্র কপালে হাত দিল ওর। সে কি বেশ ভালো রকম জ্বর এসেছে। কপালে ঠান্ডা পানি জলপট্টি দিলে আরাম পাবে ভেবে ও যখন উঠতে যাবে, আয়না তখন ওর বুকে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়েছিল। সমুদ্রকে উঠতে দেয় না, শার্ট খামচে ধরে। সমুদ্র বলল, তোমার তো একদম জ্বরে বেহাল দশা, গা পুড়ে যাচ্ছে। আয়না ওর এই কথায় হাসলো বেশ। সমুদ্র তাজ্জব বনে যায়। জ্বর হলে মানুষ হাসে, এই প্রথম দেখলো। আয়না মুখ ফুলিয়ে বলে, আপনি না কিছু বোঝেন না। তুমি বোঝো? ওতেও চলবে। এবার ছাড়ো আমার শার্ট। আয়না ওনার শার্ট তো ছাড়লই না, বরং একটা পাকলামো করে বসে। ওর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করিয়ে বলে, এটাকে প্রেমের জ্বর বলে জানেন? না তো, আজই শুনলাম। ধুর, ভালো লাগে না। সমুদ্র উঠে চলে যায়। কেন যেন এসব আর ভালো লাগছিল না। দ্রুত টাওয়ালের শেষ অংশ ভিজিয়ে এনে আয়নার হাত পা কপাল মুছে দিল। প্রায় আধ ঘন্টা কপালে জলপট্টি দিতেই ওর গায়ের টেম্পারেচার কমে আসে। ঘুমিয়ে পড়েও, কিন্তু সমুদ্রের চোখে ঘুম থাকে না। সে কিছুক্ষণ বহু চেষ্টা করেও ঘুমোতে পারে না। কিছুক্ষণ আয়নার মাথায় হাত বুলিয়ে যেন আরাম পায়ও। পরের দিন সকাল 7টার দিকে আয়নার ঘুম ছুটে যায়। গরম লাগছিল পেঁচায়। সে চোখ খুলতেই নিজের পাশে একটা জল জ্যান্ত পুরুষকে শুয়ে থাকতে দেখে লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ে। চোখ বড় হয়ে আসে তার। সমুদ্র জাগ্রতই ছিল। সে দ্রুত উঠে বসে জিজ্ঞেস করে, কি হলো? আয়না যেন ধ্যান ভাঙল। ধাতস্থ হতে সময় নেয়। সে ছোট্ট করে জবাব দেয়, ও। সমুদ্র ওর কাণ্ড কারখানা দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে শুধালো, বাই এনি চান্স ভুলে গিয়েছিলে নাকি নিজের বিয়ের কথা? আয়না তখন কি যে লজ্জা লাগলো। সে জোর গলায় অন্যান্য সময় চেয়ে একটু বেশি জোরেই বলে, না। চোরের মায়ের বড় গলা। আয়না ঠায় বসে থাকে। সমুদ্র তার দিকে ঝুঁকে এসে কপালে হাত রেখে উষ্ণতা যাচাই করে। এরপর বলে, তবে কি প্রেমময় জ্বর সারাতে পেরেছি? আয়না চোখ গোল গোল করে তাকায়। সমুদ্র যেন ওকে আরও বাঁকে পায়। কাল বহুত জ্বালাইছে, আজকে একটু হলেও শোধ তুলতে হবে। সে বলে ওঠে,
ভারী চুমু এখন দিব নাকি পরে? আয়না প্রথম দফায় ভ্রুকুচকে তাকায়। এরপর ক্ষণিক খেয়াল হতেই তার চোখ মুখ দেখার মতো অবস্থা। লাজের বসে সে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। সমুদ্র বালিশে হেলান দিয়ে বলে, মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলে কেন? না মানে আমি করি না জন্য তোমার অনেক দুঃখ। এখন আমি করতে চাচ্ছি, মুখ ফিরিয়ে নিচ্ছ। আয়না আস্তে করে বলে, শাট আপ। ওয়াই? আয়না বিছানা ছেড়ে উঠে গেলে সমুদ্র বলে, কফি বানায় আনো, সারা রাত ঘুমাইনি। সে কি, কেন? যা পাগলামো করছিলে, আমার জায়গায় অন্য কেউ এসব শুনলে লজ্জায় কেবল মাথা কেন, সম্পূর্ণ ঘাড় সমেত কল্লা কাটা যেত। আয়নার অবশ্য সবটা খেয়াল নেই, তবে যা যা স্মরণ আছে ওতেই এই লোকের সামনে আর থাকতে ইচ্ছে করছে না। আয়না সাফাই গিয়ে বলে, জ্বর হলে আমি একটু আবোল তাবোল বলি, সেজন্য সরি। শুধু জ্বর নাকি, প্রেমের জ্বর? আয়না তৎক্ষণাৎ বেড থেকে একটা বালিশ হাতে তুলে নিয়ে সমুদ্রের মুখের উপর ছুঁড়ে মারে। সমুদ্রের বিছানায় হাসতে হাসতে গড়িয়ে পড়ার উপক্রম। সকালে নাস্তার টেবিলে ফাদ সাহেব আয়নাকে নিজের পাশে বসালেন এবং আয়নার পাশে সমুদ্রের জায়গা হলো। আলিয়া তখনও ঘুমে। ফাদ সাহেব বলে, সমুদ্র বাবা, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? দেখেছই তো অফিসে থাকি, তোমাকে সময় দিতে পারছি না। সমুদ্র বলে, না না আঙ্কেল, সবাই আমার অনেক খেয়াল রাখছে, প্লিজ ব্যস্ত হবেন না, আমি একদম ঠিক আছি। সমুদ্র আর ফাদ সাহেব একসঙ্গে অফিসের উদ্দেশ্যে বের হবে। সমুদ্র আয়নার রুমে গিয়ে সার্টিন করতে লাগলো। আয়নার রুমে আসতে সে ওর দিকে এক দৃষ্টিতে তাকালো। এরপর পকেট থেকে একটা প্যাকেট বের করে ওর হাতে গুঁজে দিয়ে বলল, এটা রাখো। কি এতে? খুলে দেখে নিও। আয়নাকে আর কিছু বলার সুযোগ দিল না, রুম ছেড়ে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। আয়না রুমে বসে প্যাকেট খুলতেই হতভম্ব হয়ে যায়। ছোট্ট হীরার একটা নাকফুল, একদম রেগুলার ইউজের জন্য ছোট সাইজের, কিন্তু ডিজাইনটা বেশ। সে মনে মনে অনেক খুশি হলো। সেদিন একদম রাতে সমুদ্রের কল আসে। আয়না তখন বসে বসে কে ড্রামা দেখছিল। খুবই রোম্যান্টিক একটা এপিসোডের বেশ সিন চলছে। এর মধ্যেই কলটা এলো। সে রিসিভ করতেই সমুদ্র বলে ওঠে, কি করছিলে? ড্রামা দেখছিলাম। ভাবলাম পড়ছো। না মানে এখন তো সামনে এক্সাম নেই। এক্সাম না থাকলে পড়ো না। আয়না বুঝে পায় না এমন রাতের বেলা পড়াশোনা নিয়ে কেন তদারকি করছেন উনি। সমুদ্র এবারে নিজ থেকে বলল, কালকে এক জায়গায় যাচ্ছি আমরা, বিকেলের আগে ধরো 4টার মধ্যে রেডি থাকবে, আমি এসে নিয়ে যাব। কোথায় আছি? ভয় পেতে হবে না, নট ইন হেল। উফ, কারো বাসায় নাকি এমনি কোথাও? গেলেই জানতে পারবে, এত অস্থির হয়েও না। আয়না সে রাতে উত্তেজনায় ঘুম আসেনি ঠিকঠাক। পরদিন সকালে ভার্সিটির একটা ক্লাস ছিল, সেটা মিস দিল। অবশ্য ভার্সিটির ক্লাস মিস দেওয়ার রেকর্ড নেই তেমন তার। সে তার সেকশনের শিয়ার, তবুও আজ অকারণে ভার্সিটি গেল না। দুপুর থেকে কি পড়বে না এটাই সিদ্ধান্ত দিতে পারছিল না। সমুদ্র কোথায় নিয়ে যাবে তা অন্তত বলে দিলে ভালো হতো। পরবর্তীতে একটা মেরুন রঙের সালোয়ার কামিজ জড়ালো গায়ে। কেন যেন এই জামাটা আজ পরতে মন চাচ্ছিল। এরপর চুল বাঁধতে বসলো। আগে কোনোদিন সে সাজ সরঞ্জামে এত সময় দেয়নি। কি জানি কি যে হচ্ছে তার সঙ্গে। সুন্দর করে সাজতে মন চায়। 3:30টার মধ্যে সাজা শেষ করে। হালিমা খালার সাহায্যে সমুদ্রের দেওয়া নাকফুল পরে। ব্যথাও পায় বেশ। তারপর দাদি সরিষার তেলের সঙ্গে রসুন কালো জিরা গরম করে তার নাকে মালিশ করে কয়েক মিনিট। ঠিক 4টা বাজে সমুদ্রের কল আসে। ফোন ধরতেই বলে, নিচে আসো জলদি। রেডি তো তাই না? না মানে তোমরা মেয়ে মানুষ সাজতে বসলে তো আবার ঘড়ির কাঁটা মানো না। আয়না বলে ওঠে। আসছি। সে স্যান্ডেল পায়ে দিয়ে দাদা দাদির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি গ্লাসে টোকা মারতেই সমুদ্র বেরিয়ে এসে দরজা খুলে দেয়। আয়না সিটে বসলো। সমুদ্র দুপল থমকালো। ওকে আজ একটু বেশি অন্যরকম সুন্দর লাগছে কি? কোনো কারণে অতিরিক্ত রূপবতী নাকি চোখের ভ্রম? আয়না খোলা গ্লাসের দিকে ঝুঁকে এসে বলে, কি হলো? সমুদ্রের ধ্যান ভঙ্গ হয়। সে ড্রাইভিং সিটে বসে পড়ে গাড়ি চালাতে শুরু করে। মাথায় ঘুরপাক খেতে থাকে আয়নাকে কেন আজ অন্যান্য দিনের চেয়ে বেশি সুন্দর লাগছে। আয়না বলে, কোথায় যাচ্ছি আমরা? নারায়ণগঞ্জ। কি এত দূরে? দূরে কোথায়, ড্রাইভিং ডিস্টেন্স 1.5 ঘন্টা মাত্র। আয়নাকে বড় বিচলিত দেখালো। নিশ্চয়ই গন্ডির রেঞ্জ, তার বাড়ির আশেপাশে রেঞ্জের বাইরে যাওয়ার পারমিশন পায়নি কখনো। সে বলে ওঠে, তোমার 2 অভিভাবকই জানে যে তুমি নারায়ণগঞ্জ যাচ্ছ, তাহলে অসুবিধে কি? 2জন অভিভাবক কে কে? আমি আর তোমার আব্বু। আপনি অভিভাবক?
আলবত। আয়না যেন দুশ্চিন্তা তবুও যায়নি। জীবনে প্রথম সে নারায়ণগঞ্জ যাচ্ছে, প্রস্তুতিও নেই কোনো। ভেবেছিল ধানমান্ডি বা গুলশানের কোথাও যাচ্ছে, কিন্তু এত দূর নিয়ে আসবে ভাবতে পারেনি। বোতল থেকে পানি নিয়ে খায় সে, এরপর হেলান দিল। সমুদ্র প্রশ্ন করে, খারাপ লাগছে? না তো, ভালো তো মনে হয় না লাগছে। আয়না হেলান দিয়ে থেকেই বলল, লাগছে। জানালা খুলে দিলে প্রাকৃতিক বাতাস পেলে আরো ভালো লাগবে। সমুদ্র এসে অফ করে দিয়ে জানলা খুলে দিল। ওয়েদার খুব সুন্দর আজ। বিকেলের দিকে রোদ কমে গেছে, হাই স্পিডে গাড়ি চলছে, হু হু করে বাতাস ঢুকছে, কেমন আরাম লাগতে থাকে। 15 মিনিটের অন্তর ঢাকা ছেড়ে তারা এগিয়ে যেতে লাগে গন্তব্যস্থলে। জ্যাম আজকে কেন জানি কম, খুব একটা সময় অপচয় হচ্ছে না। রাস্তার দুই ধারে বেশ কিছু রেস্তোরাঁ চোখ পড়ে। সমুদ্রে নজর যায় আয়নার উপর। বেচারা ফের অস্থিরতা করছে, হাতে হাত মোচড়ামুচড়ি করছে। আধ ঘন্টার সম্পূর্ণ পানির বোতল শেষ করে ফেলেছে। মুখ ফুটে বললেই পারে ওয়াশরুমে যাব। সমুদ্র আনমনে হাসে। সমুদ্র বলে, কোথাও গাড়ি থামিয়ে ফ্রেশ হয়ে চা খাই। আয়না যেন এহেন প্রস্তাবে খুশি হয়ে যায়, চোখ মুখে খুশির ঝিলিক খেলে যায়। সে বলে ওঠে, এই সামনের দোকানটায় থামান। সমুদ্র কিঞ্চিত হাসল। আগে এদিকে এতটা খাবার দোকান ছিল না, তবে আজকাল অনেক রেস্তোরাঁ খুলেছে। তারা দোকানের সামনে গাড়ি পার্ক করে। ভেতরে মানুষজন আছে গুটি কয়েক। আয়নাকে নিয়ে টেবিল বসাতেই মেনু কার্ড দিয়ে গেল, কিন্তু আয়নার চোখ গেল দোকানের পাশ ঘেঁষে বড় কালো কড়াইয়ে তেলে ভাজা বেগুনি পেঁয়াজুর দিকে। তার মোটেও নুডলস শর্মা খাওয়ার ইচ্ছা নেই। ওই তো গরম গরম পেঁয়াজু আর আলুর চপ চাই তার। সে দোকানের ছোট ছেলেটাকে বলে ওঠে, ওই ভাজা পোড়াগুলো আনো, আর 2 কাপ চা, মালাই চা বেশি করে শর্ট দেবে, কেমন? আচ্ছা আপা। সমুদ্র অবাক চোখে তার দিকে তাকায়। আয়না তাকে রেখে ফ্রেশ হতে চলে যায়। আস্তে আস্তেই 2 প্লেট ছোট ছোট পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি দিয়ে গেল। আয়না ছোট ছোট ফুঁ দিয়ে মজা করে পেঁয়াজু খেলো। তাকেও বার কয়েক সাধলো। সমুদ্রের ধারণা ছিল এইসব রাস্তার দোকানে সস্তা, তাও ভাজা পোড়া খুব বাজে হয় খেতে। কিন্তু ওর জোড়াজুড়িতে মুখে দেওয়ার পর ধারণা পাল্টে যায়। ভাজা পোড়াও যে এত সুস্বাদু হয় তার একদম অজানা ছিল। সে খাওয়ার পাকে আয়নাকে 2 বার দেখে নিল, কি মজা করে খাচ্ছে। ওর খাওয়া দেখেই তার খেতে মন চাইলো আরো। চা দিয়ে যাওয়ার পর সমুদ্র বলে, চলো বাইরে দাঁড়িয়ে চা খাই, খোলা বাতাসে। আয়নার জন্য প্রস্তাবখানা ভারী মনে ধরে। সে কাঁপাতে বাইরে চলে যায়। সমুদ্র নিজেও যখন আসে তখন বিকেলের শেষ ভাগ। রোদে ছিটেফোঁটা নেই বললেই চলে। আয়না তাকে উদ্দেশ্য করে বলে, ওরা যদি ভাবে আমরা বিল না দিয়ে ভেগে যাব, বিল চোর ভাববে কি? তা কেন ভাববে, বিল তো দিবই। আয়না চায়ের কাপে চুমুক দিল। সমুদ্রের খেয়াল হলো ওর নাকি তার দেওয়া হীরার নাকফুল জলজল করছে। এতক্ষণ সময় লাগলো কেন তার এটা পর্যবেক্ষণ করতে? আশেপাশে কোথাও বোধ করি কাশবন আছে। বাতাসের টোপে কাশবন থেকে কাশফুলের ক্ষুদ্র কণাসমূহ উড়াউড়ি করতে করতে এদিকেও পৌঁছে গেছে। এগুলো দেখতে কেমন সাদা প্রজাপতির মতো, কেমন বেখেয়ালি ভাবে উড়াউড়ি করছে। কাশফুলগুলোর মতো যদি মনের দুয়ার খুলে বহু দূর, অনেক দূরে বেতনাগুচ্ছ উড়ে যেত। বাতাস বইছে, রিকশার ক্রিং ক্রিং আওয়াজ কানে ভাসছে। আয়না চুলের খোঁপা খুলে যায়। এলোমেলো চুলগুলো বাতাসে আরও এলোমেলো হলো। কোথা থেকে যেন পেঁজা তুলোর মতো নরম কাশফুল এসে আয়নার চুলে আটকা পড়ে। সমুদ্র চোখ সরাতে পারে না ওর দিক থেকে। আয়না বলে, থ্যাংক ইউ এত সুন্দর একটা বিকেল উপহার দেওয়ার জন্য। আই লাইক ইট সো মাচ। সমুদ্র ঘোর লাগা দৃষ্টিতে বলে ওঠে, আজ তোমায় খুব সুন্দর লাগছে। আয়না যেন এহেন প্রশংসায় খুশিতে আটখানা হলো। আবেগে অতিরিক্ত পর্যায়ে আপ্লুত হয়ে সমুদ্রের পকেট ধরে টানাটানি করে বলে, তাই? সমুদ্র অমন টানাটানি তোপ সামলাতে না পেরে একটু ঝুঁকে পড়ে এরপর বলে, এই জন্য তার ছিঁড়াদের বেশি প্রশ্রয় দিতে নেই, প্রশ্রয় দিলেই মাথায় উঠে নাচানাচি করে। আয়না চোখ গরম করে বলল, তারছিরা? আপনি আমাকে তারছিরা বললেন? তো রাস্তায় কেউ এভাবে কারো শার্ট ধরে টানাটানি করে দেখেছো কখনো? অত সব খেয়াল ছিল না জন্য ভুলে। তার ছিঁড়াদেরই আশপাশের খেয়াল থাকে না। আয়না ভীষণ রাগ হলো। সে অতিরিক্ত খুশি হয়ে না হয় একটু শার্ট ধরে টানটাই মেরেছে। এতে এতবার তাকে তার ছিঁড়া বলে হেনস্থা করা লাগবে? আরে টান মারার ফলে শার্ট তো আর খুলে পড়েনি। সে রাগি চেহারা নিয়ে শব্দ করে গাড়ির উপর চায়ের কাপ রেখে বলল, আমি চললাম। সমুদ্র তখন চায়ের শেষ চুমুক দিচ্ছিল। ওর কথা শুনে লাফিয়ে উঠে বলে, কই? ঢাকায়, আমার বাসায়। আমি আপনার সঙ্গে আর যাচ্ছি না মিস্টার ডাস্টবিন। সরি মিস্টার সদবিন, আপনি একাই যান। সমুদ্র ভ্যাবাচেকা খেয়ে গেল।
এরপর কেবল জিজ্ঞেস করলো, কিন্তু ঢাকায় যাবে কিভাবে? এতেই আয়না আরও খেপে গেল। সে হাত উঠিয়ে একটা বাস থামালো। এদিকটার বাস যাতায়াত করে অনেক। বাসও সঙ্গে সঙ্গে থেমে যায় যাত্রী নেওয়ার আশায়। সমুদ্র ঘটনা বোঝার আগেই যা হওয়ার ঘটে যাচ্ছে। আয়না দ্রুত পায়ে বাসে উঠে যাচ্ছে। তাও যদি বাসটা ঢাকাগামী হতো দুশ্চিন্তার কারণ ছিল না, ঢাকা গিয়েই পৌঁছবে। কিন্তু এই বাস ঢাকাভিমুখী, কোন দিকে যাবে তাও লেখা আছে, কিন্তু ম্যাডামের ওসব পড়ার টাইম কোথায়? সমুদ্র দ্রুত এক প্রকার দৌড়ে আয়নাকে বাস থেকে নামালো। এতে কন্ট্রাক্টর বেশ রেগে যায়। বিরক্ত হয়ে সমুদ্রের দিকে তাকায়। সমুদ্র বলল, আমার বউ ভুল বাসে উঠে গেছে, দেখেনি বাস কোন দিকে যাবে। বাংলাদেশের লোকাল বাসের কন্ট্রাক্টরদের চেহারায় সবসময় একটা বিরক্ত ভাব লেগে থাকে। ওনারা মনে হয় পৃথিবীর সব কিছুর উপর ভীষণ রকম বিরক্ত থাকে। লোকটা বলল, বাস সাঁই সাঁই করে তাদের রেখে চলে গেল। সমুদ্রের মনে মনে বলে, হেতিরে সামলাতেই তো যান বেরিয়ে যাচ্ছে। এরপর আয়নাকে নিয়ে সোজা গাড়িতে উঠে বসে। বিল মিটিয়েই সোজা গাড়ি টান মারে। গাড়ি একদম গন্তব্যে এসে থামে। ঢাকা শহর থেকে দূরে নিরিবিলি স্থানে একটা বাংলো টাইপ বাসা, একদম সিনেমায় দেখানো ফার্ম হাউস যেন। আয়না এত সুন্দর বাসা দেখে খুশি হয়ে জিজ্ঞেস করে, এটা কার ফার্ম হাউস? শাইলা আন্টির। উত্তর শোনা মাত্র আয়নার মুখ থেকে খুশি কর্পূরের ন্যায় গায়েব হয়ে যায়। বাড়িটা কিছুটা পুরনো আমলের ধাঁচে তৈরি করা, কোথায় যেন একটা রাজকীয় ভাব বিদ্যমান, কিন্তু সহজেই ধরা যায় না ঠিক কোথায় রাজকীয় ভাব। একতলা বাসাটার বাউন্ডারির পাঁচ ঘেঁষে পরপর 3টা তাল গাছ। তারা প্রবেশ করতে একটা শালিক উড়ে সে দেওয়ালে বসে কিচিরমিচির করে ডাক পড়ে। সমুদ্র বাউন্ডারির ভেতর গাড়ি রেখে দরজায় কড়া বাজায়। 30 সেকেন্ডের মধ্যে দরজা খোলার শব্দ কানে আসে। আয়না মুখ ভোতা করে রেখেছে। যদি জানতো নারায়ণগঞ্জে তারা শায়লা চৌধুরীর ফার্ম হাউসে আসবে তাহলে রাজি হতো না। তবুও মনে প্রশ্ন রয়ে যায়, সমুদ্র কিভাবে শায়লা আন্টিকে চেনে? সে চেনে কারণটা বিশাল বিস্তৃত, কিন্তু সমুদ্র চেনে কিভাবে? নানা চিন্তা রেখে গিয়ে মাঠের জট পাকিয়ে ফেলে। অমন সময় শায়লার কণ্ঠস্বর শোনা যায়, কি হলো আয়ু, ভেতরে আসো। আয়নার ধ্যান ভঙ্গ হলো। ইতিমধ্যে সমুদ্র ভেতরে প্রবেশ করেছে। সে এক পা এগোতে শায়লা সুন্দর করে হাসি দিল। সে প্রত্যুত্তরে নিশ্চুপ থাকে। সমুদ্রের পানে তাকিয়ে বোঝা যাচ্ছে ও বেশ সহজ এই পরিবেশে। আরাম করে বেতের সোফাটায় পা এলিয়ে দিয়েছে। ড্রাইভিং করে বোধহয় কিঞ্চিত ক্লান্ত। আয়নায় শুয়ে দাঁড়িয়ে থাকে। সমুদ্র একবার তার দিকে তাকায় এবং ইশারায় বসতে বলে, কিন্তু আয়না যে কোনো ভাবনায় ছিল খেয়াল করে না। কারো হ্যাঁচকা টানে ওর সম্মোহন ফিরে। মুহূর্তে সে সমুদ্রের পাশে নিজেকে আবিষ্কার করলো। তাদের মধ্যে দূরত্ব 1 ইঞ্চিও না। সমুদ্র তখনও তার হাত ধরে রেখেছে। চোখ বুলিয়ে আশেপাশে তাকালো আয়না। ওই তো শায়লা চৌধুরী তাদের দুজনের কাণ্ড থেকে হেসে সরে গেলেন। আয়নার এত বেশি লজ্জা লাগলো, ছেলেটা এত বেশি আক্কেল জ্ঞানহীন কেন? বেশ সরমও মনে হয়, লাজ নেই একদম। দেখ, ভালো লাগে না। সমুদ্র ভ্রুকুচকে বলে, কি হলো, কি বিড়বিড়িয়ে বলছো? কিছু না। মনে হলো আমাকে কিছু বললে। আয়না একদম পাত্তা দিল না। সে হাত ছাড়িয়ে দিয়ে অন্য সোফায় গিয়ে বসে। উনি বোধহয় খানিক হতবুদ্ধি হয়ে যায়। আয়না চোখ বুলে ড্রয়িং রুমটা দেখল। একদম বাঙালি আয়না ছোঁয়ার পরিপূর্ণ যেন। শায়লা চৌধুরী ফিরে এসে বলে, এই যে নিউলি ম্যারিড কাপল, ফ্রেশ হবে নাকি নাস্তা সাজাবো? আয়না বলে ওঠে, ফ্রেশ হব। যেন ও সব কিছু থেকে পালিয়ে বাঁচতে চাইছে। আয়নাকে বাম পাশের একটা রুম দেখিয়ে দেওয়া হলো। ও ফ্রেশ হয়ে 10 মিনিট পর রুম ছেড়ে বেরিয়ে আসতেই পিলে চমকে ওঠে। ওর বাবা বসে আছে সোফায়। বাবা ওদের দুজনের সঙ্গে বেশ হাসি মুখে গল্প করছেন। আচ্ছা, সমুদ্র কি সবটা জানে শায়লা আন্টির সাথে তার বাবার সম্পর্কের কথা? আয়নার মন ক্রমশ খারাপ হতে থাকে। তাহলে পুরো খবরটাই সঠিক। অবশ্য যা ঘটে তা ঘটে কিছু মিছু, তবে সে মানে না। যতদিন না বাবা নিজ মুখে বলবে সে মানবে না। শায়লা আন্টি কি সুন্দর কথা বলছে সমুদ্রের সঙ্গে। সমুদ্র বলে ওঠে, আন্টি আপনি দিন দিন ইয়ং হচ্ছেন, আপনার সৌন্দর্যের রহস্য কি? আয়না তখন এত রাগ উঠল, সে দ্রুত ওই রুমে ফিরে আসে। সঙ্গে সঙ্গে বাকি 3 জন সামান্য ভরকে ওঠে। ফাজ সাহেব আস্তে করে ডেকে বলে, আয়ো, কি হলো মা? আয়না একদম শুনল না সেটা। সমুদ্র বলে দাঁড়িয়ে বলে, আমি দেখছি, আপনারা বসেন। ওই রুমে দরজা খুলে ভেতরে ঢুকেই দেখলো সে রাগে গজগজ করছে। ওকে আসতে দেখে আয়না এক প্রকার হামলে পড়ে সমুদ্রের উপর। এরপর দাঁতে দাঁত চেপে বলল, আপনি তো খুব ধুরন্ধর মানুষ। আমি আবার কি করলাম? ওই যে সুন্দরী মহিলার সঙ্গে ফ্লার্টিং করছিলেন। আচ্ছা, সব মাঝবয়সী সুন্দরী মহিলার কাছে আপনি সুন্দর থাকার ফর্মুলা চেয়ে বসেন কিনা?
সমুদ্র লাল হয়ে আসা নাকটার দিকে তাকে হো হো করে হেসে ফেলে। এরপর বলতে ধরে পাগল একটা, কিন্তু ক্ষণেই বোবা হয়ে যায়। ফের কোনো নাটক করবে কে জানে। হাসছেন কেন? যান যান, সুন্দরী মহিলার কাছে যান। সেজন্যই তো এলাম এখানে। কেমন ঘোর লাগা কণ্ঠে কথাগুলো বলল সমুদ্র। আয়না চুপ বনে যায় এবং উল্টো ঘুরল, যেন ওনার চেহারা দেখতে না হয়। সমুদ্র ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, সুন্দরী তো আমার বউ। ছাড়ুন বলছি। আজব, কেন? একদম ধান্দাবাজি করবেন না। আয়না জোরপূর্বক ছাড়িয়ে নিল নিজেকে। সমুদ্রের মেজাজ খানিকটা খারাপ হয়, তবুও চুপ থেকে বলল, একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। বলুন। ছাদে যাই? এটাই আপনার জরুরি কথা? না। এরপর আয়নাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টানতে টানতে রুম থেকে নিয়ে ছাদের উদ্দেশ্যে বের হয়। তখনও ফাদ সাহেব আর সাইলা একসাথে বসে কথা বলছিল। আয়নার মনে হলো সে একটা গরু, কেমন গরুর মতো টানছে তাকে। তাছাড়া নিজেকে তার গরুর মতো বোকাও লাগছে। না হলে এত সময় লাগলো বুঝতে বাবা কেন এসেছেন। ছাদে গিয়ে দাঁড়ালো দুইজন। আয়না চোখ মুখ খিচে কিছুক্ষণ সবুর করে রাগ নিয়ন্ত্রিত করে সমুদ্র তাকে ধাতস্থ হওয়ার সময় দেয়। এরপর বলে, ফাহাদ আঙ্কেল শাইলা আন্টিকে বিয়ে করেছে। আয়না বেশ খানিকটা চমকে ওঠে ভেতরে ভেতরে, তবে অভিব্যক্তিতে প্রকাশ করে না। তবে চোখের কোণে পানি এসে ভিড় জমালো। সমুদ্র তার দুই গালে হাত রেখে বলল, কাদার কি আছে? এটা খুব নর্মাল না? নর্মাল? হ্যাঁ, সবারই তো একটা সুন্দর গোছানো জীবনযাপন করার রাইট আছে। আয়না কিছু বলতে পারল না, কেবল সমুদ্রের বুকে আছড়ে পড়ে কান্না আরম্ভ করলো। সে কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। কাঁদতে কাঁদতে আয়নার বুঝি হিঁচকে উঠে যাবে। অতীতে বিচরণ করলো। শায়লা আন্টির সাথে পরিচয় অনেক আগে থেকে। মিসেস রোদেলার সঙ্গে ব্যবসায়িক সূত্রে পরিচয় হলেও একটা সময় ফ্যামিলি ফ্রেন্ড হয়ে যান উনি। মহিলার অল্প বয়সে বিয়ে হয়। এরপর শ্বশুরবাড়ি থেকে অত্যাচারিত হন। স্বামী ভাগ্য ভালো ছিল না, বিভিন্ন এনজিওতে কাজ করেন। থার্ড পার্টি হিসাবে নানা রকম কাজে ইনভলভ হয়ে এখন নিজেই ব্যবসা করছে। উদ্যোক্তা তিনি। তবে সমুদ্রের সঙ্গে ওনার সম্পর্ক অস্ট্রেলিয়া থেকে ভালো হয়। মহিলা প্রায়ই যেত অস্ট্রেলিয়ায় গেলেই নানা রকম মজার খাবার রান্না করে সমুদ্রে ডর্মে পৌঁছে যেতেন। সমুদ্রের ধারণা তার আর ইউষার রিলেশনশিপের ব্যাপারে মাকে সাইলা আন্টি তথ্য দিয়েছিল। তবুও শায়লা চৌধুরীর কাছে সে কৃতজ্ঞ। উনি অনেক বড় একটা উপকার করেছে। দূর ভিনদেশে সমুদ্র যখন ভঙ্গুর অবস্থায় ছিল উনি এসে যত্ন নিতেন। শায়লা আন্টি একবার বলেছিল দ্বিতীয় দফায় ওনার সে ভদ্রলোকের সঙ্গে সম্পর্ক। তারা কোর্ট ম্যারেজ করতেন, সব ঠিকঠাক, কিন্তু ভদ্রলোকের বড় মেয়ে নাকি একদম রাজি নন। বাবার তৃতীয় বিয়ের কথা শুনেই কান্নাকাটি। বাবার সঙ্গে জেদ করে নাওয়া খাওয়া বাদ দিয়ে অসুস্থ হয়েছে। হাসপাতালে ভর্তি করিয়েছিলেন একবার। এই জন্য কোর্ট ম্যারেজ হলো না, সবটা আটকে আছে। এসব আরও অনেক আগের কথা। এরপর তো সমুদ্রে নিজের জীবনেই ঝড় এলো। ঝড়ে ভাঙা বৈঠা নিয়ে ফিরে আসে দেশে। অন্যদের কথা স্মরণ থাকে না। পরবর্তীতে ভাগের আজব বিবর্তনে ভদ্রলোকের আদরে যেদি মেয়েটা তার ঘরের বউ হলো। যতদিনে জেনেছে তখন বিয়ের কথা পাকা হয়ে গিয়েছে। আর তাদের বিয়ের মূল ঘটক তো শায়লা চৌধুরী। উনি সমুদ্রের জন্য আয়নায় প্রস্তাব দিয়েছিলেন। সমুদ্র সব চিন্তা ঝেড়ে ফেলে বলল, এই আর কত কাঁদবা? আমার শার্ট ভিজে যাচ্ছে তো। আয়না একবার চোখ তুলে তাকায়, এরপর আবার সমুদ্রকে জড়িয়ে ধরে। সমুদ্র বলে, তুমি চাইলে আমাকে ফ্রেন্ড ভাবতে পারো, আমি বন্ধু হিসেবে দারুণ। আয়না এবার মাথা তুলে তার দিকে চেয়ে থেকে বলে, ফ্রেন্ড? চাইলে? চাই তো। সমুদ্র বলে ওঠে, জানি তোমার খারাপ লাগছে, বাট সবাইকে একসময় মুভ অন করতে হয়। আমাকে বড় চাচা বাবার বিয়ের খবর আগেই দিয়েছিল, কিন্তু বাবা মুখে কিছু বলছিল না জন্য আমার বিশ্বাস হচ্ছিল না। তাহলে এত কান্নাকাটি করলে কেন? আগে থেকেই তো জানতে। একবার কান্না শুরু করলে আমি চাইলেও কান্না থামাতে পারি না। সমুদ্র আয়নার পাশে দাঁড়িয়ে বলে, শাইলা আন্টি খুবই ভালো মনের, জীবনে অনেক দুঃখ পেয়েছে। এখন সেও সুখে থাকতে চায়। যে যেভাবে চায় তাকে সেভাবে থাকতে দাও, বাধা হইও না। আয়নার এবার আরও এত রাগ ক্ষোভ লাগছে না। সত্য বলতে বাবার সঙ্গে দ্বিতীয় বিয়ে নিয়ে মিসবিহেভ করার পর সে মনে মনে অনুতপ্ত ছিল। একবার মনেই হয়েছিল বাবাকে বলবে ফের সাইলা আন্টির সাথে যোগাযোগ করতে। ও হ্যাঁ, আয়না এবার বাবাকে জেদের বসে বলেছিল ওনার সাথে যেন কথা না বলে। সেরেলিঙ্গেতে দাঁড়িয়ে বলল, আমার আর এখন বিন্দুমাত্র খারাপ লাগছে না।
আজ অন্যান্য দিনের তুলনায় সমুদ্রের আচরণ বেশ নরম মনে হলো ওর। বন্ধুদের হাত বাড়িয়ে দিল নিজ থেকে। আয়না একবার সমুদ্রের চোখের দিকে তাকায়। অমর নীলচামনির দিকে তাকালে মনটা কেমন ব্যাকুল হয়ে পড়ে। আচ্ছা, উনি এত হ্যান্ডসাম কেন? সমুদ্র জিজ্ঞেস করে। আমায় এমন ফ্যাল ফ্যাল করে দেখছো কেন? প্রশ্নের তপে পড়ে সে লাজুক হাসে। তারপর হুট করে জিজ্ঞেস করে, আপনি যে এত হ্যান্ডসাম, তাও অস্ট্রেলিয়া ছিলেন, আপনার গার্লফ্রেন্ড ছিল কখনো? এহেন প্রশ্নে যেন সমুদ্র ভরকে যায়। কেমন ভয়ার্ত চোখে একবার তাকালো, এরপর এক কদম পিছিয়ে যায়। আয়না বুঝে পায় না ওনার আবার কি হলো। সমুদ্রের ভেতরকার সকল নম্রতা কই জানি হারায়। সে কঠিন সুরে বলে, এসব কেমন প্রশ্ন আয়না? এই টাইপ কথাবার্তা আমার পছন্দ না। আরে এত রিয়াক্ট কেন করছেন? ফ্রেন্ড বললেন তাই জিজ্ঞেস করলাম, ফাজলামি করছি জাস্ট। সমুদ্র কপালে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে খানিক চুপ থাকে। বুঝতে পারে আয়নাও রেগে যাচ্ছে, তাই খানিক গলার ভয়েস কোমল করে বলে, এই জন্য ছোটদের সাথে ফ্রেন্ডশিপ করা যায় না। কী সব আজাইরা প্রশ্ন করে। চলো নিচে চলো। ছাদে তখন ছোট্ট একটা ল্যাম্প লাইট জ্বলছিল। কোথা থেকে জানি সাইকেলের হর্নের আওয়াজে কানে আসছিল। তারা নিচে ফিরে আসে। ফাজ সাহেব আর শায়লা চৌধুরী তাদের অপেক্ষায় ছিল। আয়নার মনে হলো সব পরিকল্পনা মাফিক হচ্ছে। ফার্ম হাউসে এনে আয়নাকে সমুদ্রের মাধ্যমে তাদের বিবাহের খবরটা দিবে, এমনই প্ল্যান ছিল। ফাজ সাহেব পাশে গিয়ে আয়না বসলো। ফাজ সাহেব বলে, ডিনার করবে না তোমরা? আসার পর থেকে নাকি কিছুই খাওনি, এটা কেমন কথা? নতুন জামাইকে না খাইয়ে কেন রেখেছো? আয়না একটা প্রশ্নের উত্তর দিল না, বরং শুধালো, বাবা, আমি তোমাদের অনেক বিরক্ত করি? ফাজ সাহেব অদ্ভুত ভঙ্গিতে মেয়ের দিকে তাকালো। তারপর বলে ওঠে, তুমি তো আমার লক্ষ্মী মেয়ে, বিরক্তিকর কেন হবে? এমন প্রশ্ন কেন করলে? আয়না বলে, কিছু না, এমনি বাবা। এরপর উঠে এসে সমুদ্রের দিকে তাকিয়ে বলে, আসুন আপনাকে খেতে দিই। সমুদ্র নড়েচড়ে উঠল। হলো কি এই মেয়ে? এত স্বাভাবিক আচরণ? একটু আগেই কেঁদে বুক ভাসালো, না কেঁদে শার্ট ভাসালো, এখন আবার খুব নর্মাল বিহেভ করছে। সে ডাইনিং টেবিলে এসে বসলেই শায়লা চৌধুরী সব সার্ভ করে। প্রত্যেকটা খাবারই বাঙালি খাবার, সমুদ্রের যেসব প্রিয়। আয়না বলে, আমরা বেরোবো কখন? সমুদ্র ভাত খেতে খেতে বলল, আজকে এখানেই রাতে থাকবো। আয়না হতভম্ব হয়ে বসে থাকে। তাদের রাত্রি যাপনেরও প্ল্যান ছিল, অথচ তাকে কিছুই বলেনি। আয়না অল্প খেয়ে উঠে পড়ে। তাদের আজ থাকার জন্য বরাদ্দ করা রুমে চলে যায়। ফাজ সাহেব একটু আগেই খেয়েছেন, জন্য উনিও রুমে গিয়ে বিশ্রাম নেন। সমুদ্র উঠে পেছনের বারান্দায় গিয়ে দাঁড়ালো। শায়লা একবার সমুদ্রের পানে তাকালো। উনি জানেন সমুদ্র এখন সিগারেট খাবে। সেটা ভীষণ ভদ্র মানুষের সামনে সিগারেট খায় না। উনি হাতের কাজ সেরে একটা সুতি সাদা নীল মিশেলের টাইডাই করা শাড়ি হাতে নিয়ে আয়নার রুমে ঢুকে এরপর জিজ্ঞেস করলো, আয়ু আসবো? আয়না বলল, আসেন। সে চেষ্টা করছে স্বাভাবিক থাকার, এমন মেন্টাল প্রিপারেশনই নিয়েছে। এখন আর যুদ্ধ বা ঝগড়া করে লাভ নেই, কেবল অশান্তি বাড়বে, আর সে অশান্তির বিপক্ষে। চাইলেও আর কিচ্ছু হবে না, তাই মেনে নেওয়াই উত্তম। তাছাড়া সমুদ্রের সামনে সে চায় না কোনো সিন ক্রিয়েট করতে। শায়লা এসে শাড়ি দেখিয়ে বলে, এটা পরো, তোমার সালোয়ার কামিজটা যে গর্জিয়াস, গরম লাগছে না? শাড়ি একা পরতে পারো তো? আয়না বলে, না, হেল্প লাগে। আসো আমি হেল্প করি। শায়লা চৌধুরী খুব সুন্দর করে ওকে শাড়ি পরিয়ে দেন। আয়নায় নিজেকে দেখে মনে হয় শুভ্র মেঘের ভেলা যেন। শায়লা চৌধুরী অল্প করে সাজিয়ে দেয় ওকে, এরপর বলল, তোমার সমুদ্র সাহেবকে তোমার বর হিসেবে কেমন লেগেছে? আয়না দুপল ভেবে বলল, একদম অসভ্য আর বেয়াদব। আসলে সমুদ্রের ব্যাপারে ভালো কথা মুখ দিয়ে বের হয় না, আপনা আপনি বেয়াদব তকমা লাগাতে ইচ্ছে করে। যে লজ্জা দিয়েছে অফিসে একবার, তবে বুঝে ফেলে কথাটা বলা ঠিক হলো না। শায়লা চৌধুরী হতভম্ব হয়ে চেয়ে রয়, এরপর মৃদু হেসে বলে, তোমরা এই যুগের মেয়েরা ভীষণ অ্যাডভান্স তো। সমুদ্র দেয়ালের সঙ্গে হেলান দিয়ে সিগারেটে টানছে। রাত হলে বড্ড ধোঁয়ার নেশা চেপে এসে বসে মাথায়। শহরের বাইরের দিকে রাতগুলো কেমন নিস্তব্ধ ও নিরিবিলি। গতদিন বৃষ্টি হয়, কোথায় পানি জমেছে সেখানে থেকে ব্যাঙের ডাক কানে আসছে। সারাদিন ঘটে যাওয়া বিষয়বস্তু নিয়ে ভাবে সে। এরপর একবার নিজেকে নিয়ে ভাবল, অতীতের সকল কালোর সঙ্গে সংগ্রাম করে এগিয়ে তো এলো, এখন জীবনে কেবল বর্তমান বিদ্যমান। নতুন সম্পর্কটাকেও পুরোপুরিভাবে পরিপূর্ণ করতে চাই সে। ধীর পায়ে রয়ে শয়ে তাদের রুমের দিকে আকাশ সমুদ্র।
রুমে আসতেই চোখ গেল আয়নার দিকে। ও মিররের সামনে বসে কি যে করছে। আর শাড়ি পরেছে, শাড়ি পরলে ওকে বেশ মানায়। মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে চেয়ে থাকে। সমুদ্র বিছানায় চিত হয়ে শুয়ে বলে, তুমি কি এখন সাজতে বসবা? না তো, এখন কেন সাজবো? সেটা তুমি ভালো জানো। তোমরা মেয়েরা তো সারাদিন সারা রাত ওই আয়নায় নিজেকে দেখেই পার করে দিতে পারো। বাহ, আপনি দেখছি মেয়ে নিয়ে অনেক জানেন। সমুদ্র দুহাত প্রসারিত করে আরাম করে, আড়মোড়া ভাঙলো যেন। এরপর আয়নার দিকে তাকিয়ে বলে, আমি কি অনেক খারাপ নাকি? আয়না ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। কেন এমন প্রশ্ন? সমুদ্র তার দিকে এগিয়ে এসে বলে, তাহলে এত দূরত্ব কেন? আয়না চকিতে উঠো। এরপর হুট করে তার হাতে টান লাগে। মুহূর্তের মধ্যে সমুদ্রের বুকে নিজেকে আবিষ্কার করলো। ওর কেমন আবেশের চোখ বন্ধ হয়ে আসে। সমুদ্র আস্তে করে ওর কাঁধে পড়ে থাকা চুলগুলো নিয়ে খেলা শুরু করে। কেমন শিহরণ বয়ে যায়। ওর শ্বাস নিঃশ্বাস ঘন গভীর হতে লাগে। স্পন্দনের গতি ক্রমশ পাল্লা দিয়ে বৃদ্ধি পায়। কেঁপে কেঁপে উঠে সে। চোখ বন্ধ থাকা অবস্থাতেই বুঝতে পারে সমুদ্রের মন আর হাত আজ বড্ড চঞ্চল। সমুদ্র আস্তে করে ওকে পাজাকোলা তুলে বিছানায় বসে। আয়না আস্তে করে চোখ খুলতেই সমুদ্র ওর দু চোখের পাতায় চুমু খায়। ওনার খোঁচা খোঁচা দাঁড়িয়ে এসে আয়নার গালে খুঁজতে থাকে। একটা হাত আয়নার হাতের আঙুলের ভাঁজে গুজে দেয়, আর একটা হাত আজ বড্ড বেখেয়ালি। ওর ভারী নিঃশ্বাসের উষ্ণতা যেন আয়নার মধ্যকার সুপ্ত নারী বাসনাকে জাগিয়ে তোলে। সে ওনার সার আঁকড়ে ধরে। সমুদ্র টাল সামলাতে না পেরে ধপ করে আয়নার দিকে ঝুঁকে পড়ে। ওর কপালের চুলগুলো বারবার উড়ে আসছিল মুখের সামনে। সমুদ্র হাত দিয়ে তার সরিয়ে কপালে ঠোঁট ছোঁয়। এবারে আয়না নিজ থেকে সমুদ্রের কপালে একটা চুমু খায়। কি ভীষণ আদরে ছিল সেটা। উনিও আবেশে চোখ পুঁচে ফেলে। ওনার নীলচে চোখের দিকে তাকাতেই আয়না যেন খেয়েই হারায়। আয়না ঘোর লাগা কণ্ঠে বলে, আই লাভ ইউ সমু, আই লাভ ইউ সো মাচ মাই অসম। সমুদ্র সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে। ওর চেহারার রং পাল্টে যায় ক্ষণে। চোখ মুখ শক্ত করে নিজেকে সরিয়ে নিয়ে এক প্রকার চেঁচিয়ে উঠে বলল, এই কি বলে তুমি? কি নামে ডাকলে? সমু বলে। কেন, কি সমস্যা? আমাকে আমার নামে ডাকবে। এসব সস্তা ফালতু জিনিস কই থেকে আসে মাথায়? সমুদ্র নাম আমার। হাউ ডেয়ার ইউ? প্লিজ আউট ফ্রম হেয়ার। জাস্ট বিরক্ত লাগছে তোমাকে। বের হও এখনই প্লিজ। চেহারা দেখতে চাইছি না তোমার। আয়না তবুও ওর হাত ধরলে এক ঝটকায় হাত চড়িয়ে দেয়। একটু আগে ও তো সবটা ঠিক ছিল। মনে হচ্ছিল স্বপ্নের শুভ্র স্নিগ্ধ ভেলায় ভাসছে। আবেশে লাগছিল যেন অন্য পৃথিবীতে বিরাজ করছি। হুট করে কি হলো? আয়না টাল সামলাতে না পেরে বিছানায় বেশ খানিকটা নুয়ে পড়ে। দুই হাত দিয়ে পড়ে যাওয়া থেকে সামলায় নিজেকে। চোখ পেটে দুপোটা অশ্রুমালা বর্ষণ হলো। এরপর একদারে চক্ষু জুড়ে অশ্রুপাত শুরু হয়। নিজেকে কেমন খুব ঠুনকো মনে হচ্ছে। কেমন যেন খুব ছোট্ট ক্ষুদ্র মনে হচ্ছে, যার কাছে তার কোনো মূল্য নেই। একদম মূল্যহীন যেন। আসলেই কি সে এতটা ঠুনকো? আয়না আর কিছু বলতে পারে না। কেমন নিশ্চুপ হয়ে যায়। ওনার ওই আদুরে নীলচে চোখে আয়না কোথাও নিজের জন্য ভালোবাসা খুঁজে পায় না। একটু আগেও দু নয়নে কেবল মুগ্ধতা ছিল, এখন শুধুমাত্র ক্রোধ বিরাজমান। রুমের পিনপত নীরবতা মনের ভেতরকার অনুভূতিগুলোকে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এখন কিছু বলা মানে সমুদ্রের রাগ আরও বাড়ানো। সে আর অপমানিত হতে চায় না। বিনা কোনো অভিযোগে রুম ত্যাগ করে আয়না। আয়না ড্রয়িং রুম অবধি এসে কেমন টলতে থাকে। রুমে কেউ নেই। সব লাইট বন্ধ করে ডাইনিং রুমে কেবল একটা অল্প পাওয়ারে হলুদ বাতি জ্বলছে। আবছা আলোয় কেমন মাথা ঘুরিয়ে উঠল। আয়না বাথরুমের দিকে এগোলো। তার এক্ষুনি এই মুহূর্তে বাসায় যেতে মন চাচ্ছে। এক সেকেন্ডও এই বাসায় থাকতে ইচ্ছে হচ্ছে না। অনেক কান্না পাচ্ছে তার। পানির কল ছেড়ে দিয়ে সে অনেকক্ষণ কান্না করে একা একা চোখে পানি ছিটা দিতেই চোখ ভীষণ রকম জ্বালা করে। চোখের পানি আর কলের পানি মিশে একাকার হয়ে গেল। এত কাঁদার পরও তার চোখ দিয়ে অবিরতহীনভাবে পানি বর্ষিত হচ্ছে। আজ কেন যেন জীবনের সমীকরণের হিসেব রাব খাতায় সবটা গড়মিল হয়ে গেল। কোনোভাবেই সমীকরণ মিলল না। দুঃখ বেদনা ত্রিঘাত সমীকরণ মিলানোর জন্য বড্ড কঠিন। তার নিজস্ব সুখময় ইচ্ছা চাওয়া পাওয়ার মধ্যে এত বড় পার্থক্য কিভাবে হলো? আয়না আস্তে ধীরে ড্রয়িং রুমে এসে বসলো। কালকে অবধি তো সবটা ঠিক ছিল। আজ একদিনের ব্যবধানে সে জীবনের রাশিমালা থেকে অনেক কিছু হারিয়ে ফেলল।
সমুদ্রের জন্য তৈরি হওয়া খুব সুন্দর অনুভূতিগুলো কেমন গুমোট বিশ্রী অনুভূতিতে পরিণত হলো। সব কিছু বিষাদময় লাগছে তার। বাবাও নিশ্চয়ই তার আগের মতো থাকবে না, নিজের দ্বিতীয় স্ত্রী নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, ফের নতুন করে জীবনে আগাবেন। অপরদিকে সমুদ্রে দেওয়া আঘাত ভরা অপমান দুইটা পরপর তীরের তীক্ষ্ণ আঘাতে তার হৃদয় যেন ফালা হয়ে যাচ্ছে, কিন্তু চিৎকার করতে পারছে না। আত্মচিৎকারগুলো বোবা হয়ে বুকে চাপা দিচ্ছে, মনে হচ্ছে হার্ট ফেল হয়ে যাবে, এত ব্যথা। আয়না দুহাত দিয়ে মাথা চেপে ধরে, ভীষণ মাথা ব্যথা করছে। এত বিশ্রী অনুভূতির সঙ্গে যুদ্ধে বরাবরই হেরে কুপোকাত, আর একদম সহ্য হচ্ছে না তার। মনের ভেতরকার গুমট শীতল বিষাদময় অনুভূতিগুলোর কাছে সে আজ পরাজিত। মুখে কোনো কথা নেই যেন, সবটা মন আর নিজের একাকির মধ্যে চলমান। ঘড়ির কাঁটা পাল্লা দিয়ে চলছে, কতক্ষণ পার হয়ে যায় জানা নেই। সে সোফাতেই চিত হয়ে ঘুমে ঢুলে পড়ে। আয়না কাঁদতে পারে না, কান্নাকাটি করলেই ভীষণ শরীর দুর্বল লাগে, মাথা ব্যথা করে, শ্বাসকষ্টের মতো কষ্ট হয়। দুর্বল হয়ে পড়ার ভীষণ ঘুম পায় তার, চোখ বুজে আসে। আচমকা কারো হাতে শীতল স্পর্শ টের পেতেই আয়না নড়ে চড়ে উঠল। চকিতে উঠে সোফায় উঠে বসতেই পরিস্থিতি সম্পর্কে খেয়াল হলো। আয়নার সামনে দিকে তাকাতেই দেখলেও সমুদ্র দাঁড়িয়ে আছে। ওনার দিকে তাকাতেই কিছুক্ষণ আগের ঘটা বেদনাময়ক দুর্ঘটনার কথা মনে পড়ল। ওটা দুর্ঘটনা নয়, একদম দুঃস্বপ্নও না, কেবল ভাগ্যের নির্মম পরিণতি। আয়নার ফের চোখ ফেটে কান্না আসে। সমুদ্রের সঙ্গে সঙ্গে ওর দুগালে হাত রেখে চোখের পানি মুছে দিয়ে খুব আস্তে করে বলে, আয়না, রুমে আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা, তাও আবার আমার জন্য? হাসালেন, একটু আগেই তো নিচ থেকে বের করে দিলেন, এখন আবার অপেক্ষা করছেন কেন? সমুদ্র মনে হয় অপ্রস্তুত হয়ে পড়ে, কি বলবে না বলবে ভেবে পায় না। এরপর হাঁটু গেড়ে বসে বলল, এভাবে রিয়্যাক্ট আমি করতে চাইনি, বাট নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি। কি এমন করলাম যে আপনি আমার সাথে এত রুড হলেন? তুমি কিছু করনি, সব দোষ আমার। আমি বিচার চাচ্ছি না আপনার কাছ থেকে। সমুদ্র ফোর্স করে দম ফেলে বলে, অনেক বেশি কষ্ট পেয়েছো? এত কান্নাকাটি কেন করলে? চোখের নিচটা তো ফুলে লাল আলু বনে গেছে। রুমে আসো, ঘুমাবে। আয়না যেন ভীষণ রাগ লাগলো, সে একটু জোরে বলে ওঠে, আপনি যান এখান থেকে। সঙ্গে সঙ্গে সমুদ্র তার মুখে হাত আলতো করে চেপে ধরে বলে, আস্তে আওয়াজ করে আঙ্কেল আন্টিকে ঘুম থেকে তুলে আনতে চাইছো? প্লিজ সিন ক্রিয়েট করো না। আয়না নির্লিপ্ত থাকলো। সমুদ্র বলে, রুমে আসো প্লিজ। রাত কয়টা বাজে খেয়াল আছে? আপনার রুমে আপনিই যান, আমাকে ডাকছেন কেন? সমুদ্র আশেপাশে তাকালো একবার, এরপর হুট করে আয়নাকে পাজা কোলা তুলে নিল। আয়না বলে ওঠে, নামান আমাকে। এসব কোন ধরনের ফাজলামো সমুদ্র? ফাইজলামো তো তুমিও করছো। আয়না নড়াচড়া শুরু করে বলে, ছাড়েন আমাকে, না হলে কিন্তু ভালো হবে না। সমুদ্রের যেন কি হলো, সে একদম গম্ভীর মুখে বলল, আয়না প্লিজ, আই রিকোয়েস্ট টু ইউ, আর কোনো ঝামেলা করো না। রুমে চলো, নিজেদের ব্যক্তিগত ব্যাপার নিজেরাই মিটাই, অন্যকে দেখিয়ে ঝামেলা না করি। এরপর একটু নর্মাল লো ভয়েসে বলে, তাছাড়া এত নড়াচড়া করলে দেখা যাবে আমার কোল থেকে পড়ে যাবে ফ্লোরে। এমনি এত ভারী তুমি, দেখে মনে হয় কাগজের মতো পাতলা। একবার নিচে পড়লে কোমর ভেঙে গেলে আমার সাথেই বিছানায় দিনরাত শুয়ে থাকা লাগবে। আয়না কিছু বলে না, এবারও নির্লিপ্ত থাকে। সমুদ্র রুমে ঢুকতে ঢুকতে বলে, অভিমান নামক পাখিটাকে খাঁচা বন্দি করে রাখতে হয়। অভিমান বড্ড খারাপ, সম্পর্ক নষ্ট করে দেয়। অভিমান হচ্ছে না, বরং আপনার ব্যবহারের জন্য আপনি আপনার থেকে মন উঠে যাচ্ছে। আয়নাকে বিছানায় বসিয়ে দিয়ে সে দরজা একদম লক করে দিল। আয়না ফের উঠে যেতে চাইলে সমুদ্র তাকে আটকে ফেলে। এরপর কাছে এসে বলল, অযথাই যুদ্ধ কেন আমাদের মধ্যে? সেটা আপনি জানেন, সবকিছু আপনার মর্জি মতো চলে। আমাকে তো নিজের হাতের কাঠের পুতুল ভাবছেন। যখন যা খুশি করবেন, যা মন চায় করবেন, আমাকে সব মেনে নিয়ে চলতে হবে। এত কথা বলো তুমি? আপনার যা ইচ্ছা তাই করবেন, আর আমাকে চুপচাপ সব মেনে নিতে হবে। সেটা কখন বললাম? আয়না সরে এসে সমুদ্র থেকে দূরত্ব বজায় রেখে বলল, বিয়ে করেছেন, কিনে নেননি যে যা ইচ্ছা করবে সেটাই করবেন। আয়না, এবার কিন্তু বাড়াবাড়ি করছো। বললাম তো, ওভাবে ওভার রিয়্যাক্ট করা আমার ঠিক হয়নি।
আসলে ওই নামে ডাকা আমার পছন্দ না। পছন্দ কি আমাকেও না? আপনি কি আদৌ ভালোবাসেন আমাকে, নাকি আপনার মনে অন্য কেউ আছে? আয়নার খুব সহজ একটা প্রশ্ন ছিল ওর কাছে, কিন্তু এতেই যেন সমুদ্র হাসপাস করে, খামোশ থাকে দুদণ্ড, জবাবহীন হয়ে পড়ে। কোনোভাবেই কি আয়নার মনে তার উপর সন্দেহ হানা দিয়েছে? সে নিজেকে ধাতস্থ করিয়ে বলে, 2 লাইন বেশি বুঝো? একবারও এ কথা বলেছি যে তোমাকে অপছন্দ করি? লিসেন আয়না, আমি এসব ভালোবাসায় বিশ্বাস করি না। লাভ ইজ লাইক মিথ টু মি। ভালোবাসা নিয়ে আমার চিন্তাভাবনা অন্যরকম। আমার কাছে এখন দায়িত্ব মানেই ভালোবাসা, এর বাইরে এক্সট্রা কোনো ডেফিনেশন নাই। তোমার সব ধরনের চাহিদা মেটানো আমার জন্য অত্যাবশ্যকীয়। এখন স্বামীর দায়িত্বকে যদি ভালোবাসা মানতে চাও, সেটা তোমার উপর ডিপেন্ডেবল। এক নাগাড়ে কথাগুলো বলে সে এরপর আয়নার দিকে তাকায়। ওর চোখ মুখ এখনো ফুলে আছে, চোখ ভেজা। সে আরও বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।